আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন একটা উপন্যাস, অনেক সুন্দর একটা উপন্যাস। এটা বাংলা, একদম সম্পূর্ণ বাংলায় সামারি আমরা প্রদান করার চেষ্টা করব এখানে আমাদের যথাসাধ্য। উপন্যাসটির নাম হচ্ছে দ্য গ্রেভ ডিগার্স ডটার্স, আর এটি লিখেছেন জয়েস ক্যারল ওয়েটিস। আমরা এখন মূলত উপন্যাসের মধ্যে ঢুকবো। তো প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের চরিত্রগুলো আগে দেখতে হবে। আর এই যে উপন্যাস, এই উপন্যাসের মূল চরিত্র কিন্তু আমাদের রেবেকা সোয়াত। রেবেকা সোয়াতকে কেন্দ্র করে এই সম্পূর্ণ যে আমাদের যে উপন্যাস সেটা কিন্তু আবর্তিত হতে থাকবে। আমরা সেটা দেখতে থাকবো কীভাবে রেবেকা সোয়াত হলোকাস্ট থেকে নিজেকে বাঁচিয়ে ফিরে এসে নতুন একটা আইডেন্টিটি নিয়ে নতুন আমেরিকাতে এসে নিজের জায়গাকে গুছিয়ে নিয়েছে, কীভাবে তার মধ্য দিয়ে একটা ট্রমার ভেতর দিয়ে এসে গিয়েছে, তার সম্পূর্ণ জীবনটা কীভাবে, তার প্রথম স্বামীর সাথে তার কীভাবে কী ঝামেলা হয়েছিল, পরবর্তীতে দ্বিতীয় স্বামী নাম চেঞ্জ করে দ্বিতীয় স্বামীর কাছে গ্রহণ করা, তার নিজের বোনকে স্মরণ করা, এই সব কিছু মিলাই আমরা এই রেবেকা চরিত্রকে আবর্তিত করে এই সম্পূর্ণ উপন্যাসটি চলতে থাকবে। আমরা পরের দিকে দেখতে থাকবো। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ চরিত্র আসবে সেটা হচ্ছে আমাদের জ্যাকব সোয়াত। জ্যাকব হচ্ছে আমাদের রেবেকার ফাদার। প্রথমত তিনি একজন ম্যাথমেটিশিয়ান, একজন টিচার ছিলেন, গণিত বিজ্ঞানের একজন টিচার ছিলেন জার্মানিতে থাকতে। কিন্তু পরবর্তীতে উনি আমেরিকায় এসে নতুন জায়গায় কোনো প্রকার কোনো কাজ না খুঁজে পেয়ে তিনি সর্বশেষে গ্রেভ ডিগিংয়ের কাজ তিনি কিন্তু করতেন। তারপর আমরা দেখব অ্যানা সোয়াত, আমাদের রেবেকার্স মাদার দেখতে পারবো। তিনি একজন ভিকটিম ছিলেন, বিভিন্ন রকম শারীরিক মানসিক নির্যাতন ভিকটিম ছিলেন তার পিতা কর্তৃক, জ্যাকব কর্তৃক। তারপরে আমরা দেখব ফ্রয়দা, আমাদের রেবেকার রেবেকার চাচাতো বোন। আমরা পরবর্তীতে দেখব তার সাথে যে কীভাবে তার যোগাযোগ কীভাবে হয় সেটা আমরা দেখতে পাবো। তারপর নেরেস টিগনার, উনি হচ্ছে প্রথম স্বামী, রেবেকার প্রথম স্বামী, অ্যাবিউজিভ, উনি ছিলেন একজন অ্যাবিউজিভ হাজব্যান্ড। হিজ চার্ম মেক্স হিজ ক্রুয়েলটি, সে সবসময় খুবই নিষ্ঠুর ছিল তার ক্ষেত্রে। হি এম্বডিজ টক্সিক ম্যাসকুলিনিটি অ্যান্ড দ্য সাইকেল অফ ডোমেস্টিক অ্যাবিউজ। তিনি সবসময় তার যে স্ত্রী, অর্থাৎ আমাদের যে রেবেকার ওপরে সবসময় তার যে পুরুষত্ব, সেই পুরুষত্ব দেখাতে চেয়েছেন, তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল আর কি। অর্থাৎ জ্যাক হচ্ছে আমাদের রেবেকার প্রথম হাজব্যান্ডের যে সন্তান, সেই সন্তান তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রেবেকা কিন্তু পরবর্তীতে তার জীবনকে অতিবাহিত করার যে সাহস, সেটা কিন্তু তাকে কেন্দ্র করেই পাবে। আমরা সেটা দেখব। তার পরবর্তী যে আমরা এবার সামারির ভিতরে ঢুকে পড়ি। সামারি, তো আমরা এখানে দেখতে পাবো যে রেবেকা জন্মগ্রহণ করেছে 1936 সালে জন্মগ্রহণ করেছিল একটা শিপের ওপরে, সেটা হচ্ছে আমেরিকাতে, অর্থাৎ ওরা যখন আমেরিকাতে প্রত্যাবর্তন করতেছিল সেই সময়। তো আমরা এখানে দেখতে পাবো যে হচ্ছে তার পিতার নাম ছিল জ্যাকব এবং তার মাতার নাম ছিল অ্যানা সোয়াত, এবং তারা উভয় ছিল জার্মান থেকে তারা এসেছিল, জার্মান জিউ ছিল, ইহুদি ছিল আর কি। যখন হচ্ছে 1939 সালে যখন কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কর্তৃক যখন ইহুদিদেরকে মারা হচ্ছিল, তখন কিন্তু আমাদের মৃত্যু ভয়, অর্থাৎ মৃত্যুকে বেঁচে থাকার উদ্দেশ্য আমাদের জ্যাকব তার স্ত্রী সন্তানকে নিয়ে জার্মান থেকে পালিয়ে এসে আমেরিকায় এসে থাকার চিন্তা ভাবনা করেছিল আর কি, আমেরিকায় এসেছিল আর কি। তো এখানে কিন্তু আমরা নাজি বাহিনীর একটা বিশাল একটা যে পারসিকিউশন, যেটা একটা যুদ্ধ এবং গণহত্যা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই উপন্যাসের মধ্য দিয়ে রেবেকা চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকবে। কিন্তু যখন তারা ক্ষমতায় আসার পরে, যখন এই নাজি বাহিনী ক্ষমতায় আসার পরে তারা ইনডিসক্রিমিনেটলি মানুষজন যেখানে পাচ্ছে তারা হত্যা করতে থাকলো। ঠিক তখন আমাদের জ্যাকব বাঁচার তাগিদে তার স্ত্রীকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিল। তারপর আমরা দেখতে পাবো যে আমেরিকায় যখন আসতো তখন এরা কোনো প্রকার জীবন তারা সেখানে যে সম্মানের সাথে, যেহেতু সে একজন টিচার শিক্ষক ছিলেন, সম্মানের সহিত যে জীবন সে সেখানে অতিবাহিত করতেছিল, সেই জীবন কিন্তু সে আমেরিকায় এসে পাচ্ছিল না। সুতরাং সে কোনো কাজ না পেয়ে তিনি কবর খননের যে কাজ, সেই কবর খননের কাজ তিনি শুরু করলেন এখানে। তো ইজিলি সেটাকে বলা যায় গ্রেভ ডিগারের কাজ তিনি শুরু করলেন। আর এখানে এই যে একজন শিক্ষিত মানুষ যখন গ্রেভ ডিগারের কাজ করতেছে, তখন একজন মানুষের স্বাভাবিক যে সেই মেন্টাল কিন্তু একটু চেঞ্জ হবে, স্বাভাবিক বিষয়। এই কারণে তিনি সবসময় দরিদ্র হয়ে পড়েছিলেন এবং আইসোলেটেড, সবসময় একাকী থাকতেন। এইভাবে তার কিন্তু যে মানসিক যে একটা ট্রমা, সেই মানসিক ট্রমাটা এমন একটা পর্যায়ে এমন একটা জিনিস ধারণ করলো, সে তার নিজের ফ্যামিলির প্রতি খুবই খারাপ রূঢ় ব্যবহার করা শুরু করলো। এবং ইভেন সে তার নিজের যে ওয়াইফ, সেই
নিজের ওয়াইফকে তিনি কিন্তু হত্যা করেছিলেন, অর্থাৎ আমাদের জ্যাকব কিন্তু তার নিজের ওয়াইফকে হত্যা করেছিলেন আর কি, আমরা সেখানে দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো যে তার ভিতরে কীভাবে যে ফ্রাস্ট্রেশন কীভাবে কাজ করতেছিল, সে কীভাবে নিজেকে ওইখান থেকে মানে বিভিন্ন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিল, এবং এমন একটা দিন সময় এমন একদিন সে তার নিজের ওয়াইফ যে আনা, সেই আনাকে কিন্তু সে হত্যা করেছিল, আমরা কিন্তু সেটা এখানে দেখতে পাই। তারপর জ্যাকব দেন টার্নস দ্য গান অন হিমসেলফ অ্যান্ড এন্ডিং হিজ লাইফ। এবার সে যখন তার নিজের স্ত্রীকে হত্যা করলো, নিজের স্ত্রীকে হত্যা করলো, এবং তারপরে সে তার যে নিজের কন্যা সন্তান রেবেকাওকে কিন্তু হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে কিন্তু নিজেকে আর হত্যা রেবেকা কিন্তু সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু আমাদের জ্যাকব কিন্তু তার স্ত্রীকে খুন করার পরে সে নিজেও কিন্তু নিজেকে খুন করে ফেলেছিল। তারপরে আমরা দেখতে পাবো যে হচ্ছে রেবেকা এখন একজন অরফান, একজন ইতিম হিসেবে আছে। এখন তার দুইটা ভাই যারা হার টু ওল্ডার ব্রাদার্স আইদার ডিসঅ্যাপিয়ার্স অর ডিপড ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তার যে দুইটা ভাই ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে সেখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছিলো। শি ইজ ফোর্সড টু ওয়ার্ক ফ্রম এ ইয়ং এজ, টেকিং অ্যাড জবস টু সারভাইভ। ওকে, তাকে কিন্তু একদম যে অল্প সময়ের মধ্যে থেকে, অর্থাৎ যখন সে ছোটো ছিল তখন থেকে কিন্তু তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাকরি বাকরি করতে হয়েছিল, যার কারণে সেও কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ফিজিক্যাল এবং মেন্টাল যে সমস্ত ট্রমা, সেই ট্রমার মধ্য দিয়ে কিন্তু তাকে কিন্তু সামনে তার জীবনকে কিন্তু অতিবাহিত করতে হয়েছিল। ঠিক এমন একটা সময়ে যেভাবে গোলাপ ফুল ফোটে, ঠিক তেমনিভাবে আমাদের রেবেকার জীবনে একটা সম্পর্ক একটা মোড় নিল, আমরা সেখানে দেখতে পাবো আমাদেরকে নিল স্টিগনরের সেখানে আমরা উপস্থিত দেখতে পেলাম, তাদের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক হলো। তারা যদিও আমাদের তার প্রথম হাজব্যান্ড একজন ট্রাভেলিং সেলসম্যান ছিল, প্রথমত তার ব্যবহার অনেক সুন্দর থাকার কারণে বিভিন্ন প্রকার সমস্যা, অর্থাৎ যে সমস্ত মেন্টাল ট্রমার মধ্য দিয়ে আমাদের প্রধান চরিত্র রেবেকা অতিক্রম করতেছিল, কিন্তু এই যে ট্রাভেলিং সেলসম্যান আমাদের নিল স্টিগনরের সাথে দেখা হওয়ার পরে কিন্তু তার ভেতরে একটা ভালো একটা অনেক সুন্দর একটা মুভমেন্ট কাজ করে, এবং তারা অবশেষে কিন্তু নিজেরা বিয়ে শাদী করে এবং তাদের মধ্যে একটা সন্তান জন্ম হয়। সেই সন্তানের নাম কিন্তু আমরা দেখতে পাই জ্যাক। সন্তান হলো, কিন্তু আমরা দেখতে পাই যে অন ডে ফেয়ারিং ফর হার লাইফ অ্যান্ড হার সন্স রেবেকা ফ্লিস, সে কি দেখতে পেলো যে আস্তে আস্তে আমাদের যে চরিত্র, অর্থাৎ আমাদের যে টিগনরের মধ্যে কিন্তু টিগনরের মধ্যে কিন্তু আমরা একটা খুবই বাজে একটা অভ্যাস দেখতে পেলাম, আমাদের জ্যাকবের মতো, তার পিতার মতো। সে কিন্তু তার সাথে খুবই খারাপ ব্যবহার করত, এবং এই কারণে আমাদের জ্যাককে কেন্দ্র করে সে কিন্তু তার জীবনকে অতিবাহিত করার সাহস পেল, এবং এই কারণে সে কিন্তু আমাদের যে টিগনরের বাড়ি থেকে সে কিন্তু ওইখান থেকে কিন্তু পালিয়ে চলে আসলো আর কি। চলে আসার পরে সে ফ্লোরিডায় আসলো, ফ্লোরিডা এসে সে নিজের নামকে চেঞ্জ করলো, নিজের নামকে সে কী হিসেবে রাখলো, হ্যাজেল হিসেবে রেখে দিল, তার নাম নতুন নাম রাখলো হ্যাজেল। ওকে, হ্যাজেল হিসেবে রাখলো, কারণ কি সে তার সব কিছু সে চাইছে, সবসময় সে এসকেপিং করতে চাচ্ছে, দেয়ার ইজ এনি কাইন্ড অফ আদার ওয়ে টু সার্ভাইভ দেয়ার উইথ দ্য ফার্স্ট হাজব্যান্ড। সে তার প্রথম স্বামীর সাথে যে সেখানে সার্ভাইভ করবে সেই যে ক্ষমতা তার কিন্তু হচ্ছিল না, তার কারণে কিন্তু সে তার নিজের সন্তানকে নিয়ে সেখানে কিন্তু পালিয়ে এসে নতুন অঞ্চলে বসবাস করা শুরু করলো, নতুন আইডিয়া দিয়ে, নতুন নাম দিয়ে, নতুন আইডেন্টিটি। অর্থাৎ আমরা কিন্তু এখানে পাচ্ছি সেদিন আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছে আর কি। যখন একটা মানুষ এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যায়, তার সাজালো গোছালো পৃথিবীতে এটা কিন্তু এলোমেলো হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের হ্যাজেলের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, আমরা দেখতে পাই হ্যাজেল মিটস, তারপর আমাদের হ্যাজেল কি সাক্ষাৎ করে, হ্যাজেল মিটস চেস্টার্স গ্লোভার, a worldly and kind man. They marry and Hazel find experiences stability and comfort. ওকে, তারপর আমরা দেখতে পাই যে আমাদের ঠিক ওই সময় আমাদের হ্যাজেল পুনরায় তার যে নতুন আইডেন্টিটি, নতুন ইনভেনশন, দ্য রি-ইনভেনশন অফ হার লাইফ, সে আমাদের কিন্তু চেস্টার সাথে মিলেছে এবং বিয়ে করেছে। আর আমাদের এই যে চেস্টার, আসলে একটা মানুষ সব দিক থেকে যে দুঃখ পেতে থাকে, আপনি দুঃখের শেষ প্রান্তে আসেন মানে কি আপনি শান্তি পেতে যাচ্ছেন। তো ঠিক তদ্রূপ আমাদের রেবেকাও কিন্তু ওয়েলদি যে একজন কাইন্ড হার্টেড একজন পারসন আমাদের চেস্টারকে পেয়ে গেল এবং তাকে বিয়ে করলো, এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জ্যাক কিন্তু সেখানে আস্তে আস্তে সেফ এবং সুন্দর একটা এনভায়রনমেন্টে কিন্তু সে তার নিজস্ব যে প্রতিভা, সেই প্রতিভা নিয়ে সে কিন্তু সেখানে বেঁচে থাকা মানে বড় হওয়া শুরু করলো আর কি, নিজেকে গ্রো করা শুরু করলো আর কি। এখানে আমরা দেখতে পাই যে একটা সময় এসে দেখি যে আমাদের জ্যাক কিন্তু অনেক বেশি গানকে পছন্দ করার, গানকে কিন্তু এখানে শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
তো তারপর আমরা দেখতে পাই যে 1990 সালে হ্যাজেল ইজ লিভিং ইজ এ ফ্লোরিডা, হ্যাজেল আমাদের ফ্লোরিডায় বসবাস করতেছিল, বল অ্যান্ড টার্মিনালি এগুলো, এবং সে কিন্তু এখন খুবই একটা অসুস্থতা হয়ে গেছে, অর্থাৎ তার জীবনের শেষ সময় কিন্তু সে চলে এসেছে। সে বিগিনস corresponding with a cousin Frida who survived the Holocaust। তারপর সে কী করলো, যখন মানুষ সারাটা জীবন সে যখন তার প্রথম হাজব্যান্ডের সাথে সুখে ছিল না, সেখান থেকে পালিয়ে চলে আসলো, দ্বিতীয় হাজব্যান্ডের কাছে আসলো, তার সে তার জীবনকে নতুন করে গোছালো, তার সন্তানকে লালন পালন করতে থাকলো। এই সময়ের মধ্যে সে কিন্তু নিজেকে খুব ব্যস্ত রেখেছিল, কিন্তু এমন একটা সময় যখন মানুষ তখন তার পাশের মানুষকে তখনই স্মরণ করে যখন তার ভেতরে একটা শান্তি ফুটে হতো তখনই। এর আগে কিন্তু সে কিন্তু তার নিজের চাচাতো বোনকে কিন্তু একবারও স্মরণ করেনি, কারণ তার যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির মধ্যে থেকে কিন্তু একজনই বেঁচে গিয়েছিল, সে কিন্তু আমাদের তার চাচাতো বোন। অর্থাৎ সে যখন ফ্লোরিডায় বসবাস করতেছে তখন কিন্তু তার যে চাচাতো বোন ফ্রয়েডা, সেই ফ্রয়েডের কিন্তু খোঁজ তখন নিয়েছিল, তার আগে কিন্তু সে নেয়নি। এইখান থেকে আমরা দেখতে পাই যে হচ্ছে যখন আমরা তার পরবর্তীতে আমরা দেখতে পাই হার প্যারেন্টস অ্যান্ড দ্য টার্মেন্টস শি ট্রাইড টু বায়োরি শি রিয়ালাইজ দ্যাট ডিসপাইট হার নিউ আইডেন্টিটি দ্য পাস্ট হ্যাজ অলওয়েজ লিভড উইদিন হার। তখনই সে খুঁজে পেল, তখনই সে হলোকাস্টের কথা মনে পড়লো। হলোকাস্ট, লাখ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছে, সেই জিনিস যখন সে মনে করলো তখন সে এটাই বলতে থাকলো যে আমাকে বেঁচে থাকতে হবে, আমি এখন সুখে আছি, আমি নতুন আইডেন্টিটি পেয়েছি, যদিও আমি আমার নতুন আইডেন্টিটি রূপান্তর করেছি, কিন্তু আমার যে অতীত সেই অতীতকে নিয়েই আমাকে বসবাস করতে হবে। আমরা তারপর দেখতে পারি যে এই যে এখানে থিমের কথা প্রথমত বলা হয়েছে সার্ভাইভাল অ্যান্ড রিইনভেনশন। তো সার্ভাইভালের কথা বলতে গেলে কিন্তু আমরা দেখতে পারি যে অনেক প্রথমতেই কিন্তু আমাদের যে রেবেকার কিন্তু হলোকাস্টে মৃত্যুবরণ করার কথা ছিল, রেবেকার পিতামাতাকে কিন্তু হলোকাস্টে মৃত্যুবরণ করার কথা ছিল, পিতামাতা মৃত্যুবরণ করেছে, রেবেকা দূরের কথা জন্মগ্রহণ করা, কিন্তু না, আমরা কিন্তু সেখানে দেখেছি যে আমাদের রেবেকাকে নিজেকে ট্রান্সফর্ম করেছে ইন্টু হ্যাজেল। শেষের দিকে এসে আমরা দেখতে পেয়েছি যে নিজেকে বেঁচে থাকার জন্য যা যা করার দরকার জ্যাককে মোটিভস করে আমাদের রেবেকা কিন্তু তাই করার চেষ্টা করেছে। তো সে নতুন আইডেন্টিটি নিয়েছে, তার জীবনকে বাঁচিয়েছে। এখানে কিন্তু আমরা সার্ভাইভাল এবং রিইনভেনশন যে একটা থিম, সেই থিমটা কিন্তু আমরা এখানে পেয়ে যাই। তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার মধ্যে যে ইমিগ্রেন্ট একটা ইমিগ্রেন্ট, আমরা ইমিগ্রেশন যেটা, এটা খুবই একটা দুঃখ কষ্টের জায়গা, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় যে দেশের একটা উক্তি আছে, দেশের কুকুর আর বিদেশের মুগুর, এরকম একটা কথা একটা উক্তি শুনেছিলাম আর কি। তো তেমনটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই যে বিদেশের লাউয়ের কাটাও পাই ফোটে, এমন একটা উক্তি কিন্তু আছে। তো সেখানে বিভিন্ন পলিটিক্যাল স্কেপার, যে সমস্ত স্কেপিং সিস্টেম যেগুলো আছে, যেগুলো বিভিন্ন দরিদ্রতার মধ্য দিয়ে নতুন করে নিজের জীবনকে গোছানো, সব কিছু কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই আর কি। তারপর আমরা দেখতে পাই ট্রমা অ্যাক্রস জেনারেশন। আমরা কিন্তু এখানে দেখতে পাই যে জেকব এবং তার পিতা, অর্থাৎ আমাদের রেবেকার মাতা এবং পিতা, তারা কিন্তু সবসময় একটা মেন্টর ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক তদ্রূপ আমাদের যে রেবেকাও কিন্তু একটা মেন্টর ট্রমার মধ্য দিয়ে কিন্তু তার জীবনকে গুছিয়ে যাচ্ছে। আর এই যে ট্রমা, এই যে দ্বিধা দ্বন্দ্ব অসুবিধা ঝামেলা, এ কিন্তু জেনারেশন টু জেনারেশন চলে আসতেছে। তারপর আমরা দেখতে পাবো মেমোরি অ্যান্ড আইডেন্টিটি। আমরা ঠিক তখনই যখন সে তার আইডেন্টিটি নতুন করে আইডেন্টিটি চেঞ্জ করে হ্যাজেল নাম ধারণ করে হেজেল চেস্টার্সের যখন বসবাস করতেছে, তখন কিন্তু সে ঠিকই তার যে মেমোরি, সেই মেমোরির ভেতরে কিন্তু আমরা ফ্রেডাকে কিন্তু দেখতে পাই যে ফ্রেডের কাছে সে কিন্তু চিঠি লেখা শুরু করেছে, এবং তার যে বর্তমান এবং অতীতকে মিশিয়ে সে কিন্তু সেখানে স্মরণ করার চেষ্টা করেছে যে কীভাবে সে এতদিন কোনো সুযোগ পায়নি, কারণ তার জীবন সেইভাবে গোছালো ছিল না, কিন্তু যখন সে সাজালো গোছালো একটা পরিবার পেয়েছে, তখন কিন্তু সে নিজের জায়গাটা গুছিয়ে নিয়ে তার পরবর্তী যে আত্মীয় স্বজন যে আছে তাকে খুঁজে আছে, ফ্রেডের সাথে কথাবার্তার চেষ্টা করছে। আর এখানেই কিন্তু আমরা তার যে আইডেন্টিটি এবং তার যে মেমোরি, সেটা কিন্তু আমরা সুন্দর করে দেখতে পাই। তারপরে আমরা মেমোরি এবং আইডেন্টিটি দেখলাম, এইভাবেই আমাদের সম্পূর্ণ উপন্যাসটা শেষ হয়। তো ধন্যবাদ সকলকে। উপন্যাসটি আশা করি এই শেষ পর্যন্ত যেহেতু চলে আসছেন, তাহলে মোটামুটি একটা আইডিয়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি অনলাইন থেকে, ইন্টারনেট থেকে মোটামুটি তথ্য এক জায়গায় করলে আপনারা কিন্তু সুন্দর করে একটু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। এখন যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে এই যে উপন্যাসের মূল চরিত্রের নাম কি, অবশ্যই আপনি পারবেন রেবেকা। এখান থেকে কিন্তু বিসিএসের প্রশ্ন আসতে পারে, যে বিসিএস বলেন আর ন্যাশনাল বলেন, যে কোনো জায়গায় কিন্তু প্রশ্ন হতে পারে, ভাইভাতে প্রশ্ন হতে পারে। তো যদি আপনি এখানে এই যে তথ্যগুলো আমি যুক্ত করার চেষ্টা করেছি, আপনি যদি দেখেন অ্যাড করেন, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।